দক্ষিণ কোরিয়া তো দেখলাম সব রেকর্ডেড সেন্ট্রাল সার্ভারে চলে যায়, ফুড সেফটি অথরিটির সার্ভারে। গরুকে দেওয়ার আগে তারা স্যাম্পল টেস্ট করে ওখানে হেভি মেটাল আছে কিনা, ওখানে অন্যান্য কন্টামিনেশন আছে কিনা। খাদ্য নিরাপত্তা একটা ভয়াবহ পর্যায়ে চলে এসছে। রাস্তায় বলেন, স্ট্রিট ফুড বলেন, এখন একটু সম্প্রীতি দেখা যাচ্ছে যে সবাই স্ট্রিট ফুডের দিকে একটু ঝুঁকে পড়েছে। সবাই সন্ধ্যার পরে বা বিকেলবেলা স্ট্রিট ফুডে যাচ্ছেন, খাচ্ছেন। ঠিক আছে, খাওয়া উচিত, খাচ্ছেনও, খাওয়ার তো জায়গা নেই, কিন্তু একটু সচেতন হওয়া দরকার যে ওই স্ট্রিট ফুডগুলো কেমন। চলুন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি। শুধু স্ট্রিট ফুড নয়, সমস্ত বিষয়গুলো, খাদ্যের নিরাপত্তা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমি প্রথমেই যাব জনাব মাহবুব কবির মিলন। আপনি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন, প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, এবং তাছাড়াও আমি বেসিক্যালি আপনার ভক্ত ইন এ সেন্স যে আপনি যে কাজগুলো করছেন ওয়ান ম্যান আর্মির মতো, এই নিরাপদ খাদ্য নিয়ে, ভোক্তা নিয়ে প্রচুর কথা বলছেন অনলাইনে, অফলাইনে, টেলিভিশনে, সব জায়গায়। আমি শুধুমাত্র একটা বিষয় দিয়ে আপনার সাথে শুরু করতে চাই। আপনি যদি একটু খেয়াল করে দেখবেন যে 2024-25 সালে প্রায় 571টি আপনার খাদ্য নমুনায় 33.3% ভেজাল, মানহীন খাবার পাওয়া গেছে। আরেকটা বিষয় যদি আপনার সাথে বলি, যে আপনি দেখবেন যে আমাদের 2001 থেকে 9 সালে 50% খাদ্য নমুনায় ভেজাল পাওয়া গেছে। এই যে ভয়াবহতা, এই ভয়াবহতার জন্য আমরা তো আসলে মুক্তি খুঁজি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আজকের আলোচনার বিষয়বস্তু অনুযায়ী ভবিষ্যৎ প্রজন্ম যেভাবে ভেজাল খাদ্য খেয়ে বেড়ে উঠছে, আমরা একটা কথা বলি না, ভবিষ্যৎ প্রজন্মই জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড কি ভেঙে যাবে এভাবে? একটু যদি বলবেন। ধন্যবাদ আপনাকে। ডেফিনেটলি যদি এভাবে চলে তো মেরুদণ্ড কিছুই থাকবে না, এবং একটা বিকলাঙ্গ এবং অসুস্থ জাতি আমরা সেদিকে যাচ্ছি। অসুস্থ জাতি হিসাবে আমরা পরিগণিত হব, অলরেডি হয়েও গিয়েছি। এখন কথা হচ্ছে যে এই যে ভেজালের যে সংখ্যাটা আপনি বললেন, এটা অ্যাকচুয়ালি আরও যদি আমরা নমুনা বাড়াই, রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল নেই, তাহলে দেখা যাবে আরও বাড়বে। ঠিক আছে, আমরা একটু সহজ উদাহরণ দিই। 33%-এ যদি আসি, যে যে 33% খাবার আমাদের খারাপ ধরা পড়েছে ওই টেস্টে বা ওই রিসার্চটাতে, ওই এলাকায়। এখন দেখেন এই 33% যেটা আমি বলি সবসময়, যে আমি বলি এই 33% মানে 100%, অর্থাৎ 100% খাবার ভেজাল আছে। আপনি প্রশ্ন করতে পারেন কিভাবে 100টার মধ্যে 33টা পাওয়া গেছে। এখন ধরেন, আসেন এবার আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই, যে মামুন ভাই অবশ্যই সেটাকে সাপোর্ট করবেন। এগুলো নিয়ে আমাদের অনেক আলোচনা, অনেক রিসার্চ হয়েছে, আমরা একসাথে অনেক দিন ছিলাম। ধরেন শাক সবজিতে, সব সবজি বা শাকে কীটনাশক রেসিডিউ আসে। কেন আসে? আমরা প্রি হারভেস্ট ইন্টারভেল মেনটেন করি না, এটা আমরা সবাই জানি, যে স্প্রে করেই আমরা বাজারে তুলি। তো প্রত্যেকটা কীটনাশক, এইটার মূল কারণটা কি? স্প্রে করেই বাজারে সচেতনতার অভাব। পৃথিবীর প্রত্যেকটা দেশ পিএইচআই মেনটেন করে। সে দেশের রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা তার কৃষকদের, তার জনগণকে এটা বুঝাতে সক্ষম হয়েছে যে তোমরা পিএইচআই মেনটেন করবা, যে কীটনাশকের যতদিন হারভেস্ট করা যাবে না তোমরা ততদিন পরে অপেক্ষা করে ফসলটা হারভেস্ট করবা। এটা মায়ানমার পালন করে, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস সবাই যদি পালন করে, ইভেন আফ্রিকার আপনি দেশগুলোতে না, আমরা যদি বলি উগান্ডা, নাইজেরিয়া, সব দেশের খবর নিয়ে দেখেন যে কীটনাশক দিয়ে তারা হারভেস্ট করে না। এইখানে আমার একটা প্রশ্ন আছে, যে একটা কথা আছে ইউরোপীয় দেশগুলোতে, যে ফার্ম টু ফর্ক, এই যে ট্রেসেবিলিটির বিষয়টা, আমরা কি কখনোই এটাতে কাছাকাছি পৌঁছতে পারবো না? আমরা এই যে ট্রেসেবিলিটির জায়গাটা, যে ফার্ম থেকে একদম ফর্ক পর্যন্ত, মানে আমার টেবিলের এই কাঁটা চামচে আসা পর্যন্ত, এই পুরো জায়গাটার কোনো ট্রেসেবিলিটি, আপনি তো সরকারের বড় জায়গায় ছিলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে ছিলেন, সেটা কেন করতে আমরা দেখে এসেছি তো, ইউরোপে গিয়েছিলাম তো, সেটা বলছি। তাহলে তার আগের কাহিনীটা একটু বলে নিই। তাহলে এই যে তাহলে যে কীটনাশকগুলো আমরা দেই, ধরেন 30% সবজিতে, এই যে রিসার্চটা হয়েছে, 30% সবজিতে কীটনাশক রেসিডিউ পাওয়া গেল, 70% পাওয়া গেল না। ইট মিনস 100%। কারণ ওই 30% কোন পটলে, কোন আলুতে, কোন শাকে বা সবজিতে ছিল আমিও জানি না, আপনিও কিন্তু জানেন না। আমি যে 30%-এর মধ্যে পড়বো না, উনি যে ওই 30%-এর মধ্যে পড়বে না, নোবডি নোজ। এটা আমি জানি না। কাজে কেউ, অনেকে চ্যালেঞ্জ করে 70% তো ভালো আছে। নো, কারণ আমার
আজকে আলুর মধ্যে কীটনাশক এসছে, কালকে আমার কপাল খারাপ ধরেন ওই 30%-এর মধ্যে আমি প্রতিদিন পড়ছি সরকার বা কোনো ব্যবস্থা এই চ্যালেঞ্জটা আমাকে দিতে পারবে না যে তোমার রান্নাঘরে 30%-এর বাইরে 70% সেফ তুমি আছো, এটা কি বলতে পারবে? সম্ভব না। কারণ 30% মিনস 100%, কারণ কার ঘরে যাচ্ছে এটা আমরা কেউ জানি না। 30% হওয়া যাবে না। তাহলে আমরা বসি, পৃথিবীর বিভিন্ন দেশে তাহলে খবর নেন, রিসার্চ করেন, টেস্ট করেন, পার্শ্ববর্তী দেশগুলো কত পার্সেন্ট পাওয়া যায়, তারা কিভাবে মেনটেন করছে। আমাদেরকে তো বসতে হবে, সরকারকে তো স্বীকার করতে হবে সমস্যাটা। সরকার তো সমস্যা স্বীকার করে না, ধামা চাপা দেয়। আপনি যখন ছিলেন তখন কি আপনারা বসেন নাই? বসেছি, কাহিনী বলি আমি, শোনেন। এরপরে যাচ্ছি আপনার ইউরোপীয় ইউনিয়ন ফার্ম টু ফর্ক। ওকে, আমি এই কাহিনীটা সংক্ষেপে বলে দিই 1 মিনিট। আমরা নেদারল্যান্ড অথবা ডেনমার্ক, আমার মনে নেই, ছোট্ট একটা খামারে গেলাম কিছুদিন, আমি ফেসবুক আগে লিখেছি, তার 100 কি 150 গরু আছে, প্রত্যেকটা গরুর মধ্যে মার্কিং আছে। আচ্ছা, তা আমরা দেখছি গরুগুলোকে নিয়ে আসছে এবং ঘুরায় ওই যে ওদের যে মিল্কিং যে প্রসেসটা, গরু বাঁধছে মানে গরু ঢুকাচ্ছে সার্কেলে, বেঁধে গরুর সাক করে মেশিনে সাক করে দুধগুলো নিচ্ছে। অটো, একটা লোকও নাই, অটো একদম। তাদের খড়কুটো একদম বাঁধা, র্যাপিং করা। আমরা যে খোলা খড়, ময়লা আবর্জনা খাওয়াই গরুকে, এগুলো কিন্তু কন্টামিনেটেড হচ্ছে মাংস, কন্টামিনেটেড হচ্ছে দুধ। আচ্ছা, এইখানে প্রশ্নটা, হ্যাঁ আপনি খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছেন। এই যে খাদ্য, গরুর মানে পশুর খাদ্য থেকেও যে কন্টামিনেশন হয়, সেটা কি আমরা রোধ করার কোনো প্রকল্প? আমি এইটা বলে আমাকে একটু মনে করায় দিন, আমি যাতে আমি ছুটে না যাই, চেইনটা যাতে আমার। তো তাদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা মিল্কিং করো এভাবে, তো গরু অসুস্থ হলে কি করো? বলে আমরা ওষুধ দেই, অ্যান্টিবায়োটিক দেই। তারপর বলে আমরা যেদিন অ্যান্টিবায়োটিক দেই আমাদের রেকর্ড আছে, ওই আমাদের কম্পিউটার রুমে নিয়ে গেল, তার সে ডাটা আপলোড করে, কোন গরু কত নম্বর গরুতে কোন ইনজেকশন দেওয়া হয়েছে, সেইটার উইথড্রল পিরিয়ড কতদিন, তারা এই ডাটাটা থ্রো করে তাদের সেন্ট্রাল সার্ভারে, মানে ফুড সেফটি অথরিটি এটা চেক করতে পারে। সচেতনতা দেখে, সে কিন্তু মিথ্যা কথা বলতে পারে। সে অ্যান্টিবায়োটিক দিয়ে ডাটা আপলোড করলো না, কেউ তো দেখার নেই। সরকার তো সরকারের জায়গায় বসে আছে, কিন্তু সে কখনো এটা করবে না। আমরা জিজ্ঞাসা করলাম কেন তুমি যদি না বলো, তারা আটকে উঠলো, না বলবো মানে খাদ্যের সাথে মিথ্যা কথা, খাদ্যের সাথে ভেজাল, এটা তো কখনো হতে পারে না। এবং তখন বললাম যে তোমরা যে অ্যান্টিবায়োটিক দিলে 10 ডেজ, সাপোজ 10 ডেজ উইথড্রল পিরিয়ড, দুধটা নেওয়া যাবে না, এই দুধে অ্যান্টিবায়োটিক 10 দিন থাকবে, এটাকে বলে উইথড্রল পিরিয়ড। আর ফসলের ক্ষেত্রে বলে প্রি হারভেস্ট ইন্টারভেল, ইনজেকশন দিলেন বা মেডিসিন দিলেন, উইথড্রল পিরিয়ড। তোমরা এই 10 দিন কি করো? বলে আমরা এই 10 দিন ফেলে দেই। কিভাবে ফেলো সেইটাও আবার দেখলাম রেকর্ডেড, কত কেজি কোন গাড়িতে, কত নাম্বার গাড়িতে কোথায় যায় ডাম্পিং করবে, সেটাও আবার রিকগনাইজড আছে। এটা বাংলাদেশে কিভাবে সম্ভব? তাহলে দেখেন, আমি আসছি, এইটা হচ্ছে সংক্ষেপে এই উদাহরণ। এবার আসেন দক্ষিণ কোরিয়ার একটা ছোট্ট উদাহরণ দেই। সেখানে একটা বড় উৎপাদন কারখানায় গেলাম দুধের, যেহেতু দুধটা আমাদের একটা সিরিয়াস জিনিস, ওই যে গরুর খাবারের ক্ষেত্রে আমি আসছি, সেখানে দেখলাম বিশাল লরি এসে লাগলো। লাগার পরে ওরা ওই লরির সাথে পাইপ অটোমেটিক, কোনো লোক নেই, ইভেন ড্রাইভারও নেই, তা আমাদেরকে নিয়ে দাঁড় করা রাখলো। তা আমরা বললাম তারপরে তোমরা এখানে কি করছো? বলে এই দুধটা অটোমেটিক মেশিনে স্যাম্পলিং ওই তোদের ল্যাবে চলে যায়। বলে আমরা ল্যাবে নিয়ে যাই এবং ল্যাবে আমরা এইটা টেস্ট করে যদি দেখা যায় এই দুধে কোনো সমস্যা নেই, কন্টামিনেশন নেই কোনো প্রকার, তাহলে অটোমেটিক ওই বাল্বটা অটোমেটিক খুলে যায়, অটো বাল্ব খুলে গেল, দুধগুলো সব ওদের ফ্যাক্টরিতে চলে গেল। আর যদি কোনো কন্টামিনেশন থাকে ওই ওইটা পাইপটা অটোমেটিক ছুটে যায়। এবং তখন তাহলে এই গাড়ি আবার যে পাঠিয়েছে তাকে আবার ওই নির্দিষ্ট জায়গায় যায় ডাম্পিং করে নষ্ট করতে হবে, সেটাও রেকর্ডেড। মানে দক্ষিণ কোরিয়াতেও দেখলাম সব রেকর্ডেড, সেন্ট্রাল সার্ভারে চলে যায়, ফুড সেফটি অথরিটির সার্ভারে। তাহলে দুইটা কাহিনী বললাম তো। এবার আসেন আমার দেশের অবস্থাটা, যে কারণে বলা হয়, দেখেন কেন আমার দুধ বা আমাদের গরুর মাংসে যেতে পারে। দক্ষিণ কোরিয়াতেও দেখেছি ফসল কাটার পরে ওই খড়গুলোকে তারা র্যাপিং করে রাখে এবং সবচেয়ে সতর্ক থাকে তারা গরুর খাদ্যের বিষয়ে। মানে একটা উদাহরণে যদি দেই, গরুর খাদ্যে কোনোভাবে যাতে কন্টামিনেশন না হয়, এবং তারা ওগুলো টেস্ট করে, গরুকে দেওয়ার আগে তারা স্যাম্পল টেস্ট করে ওখানে হেভি মেটাল আছে কিনা, ওখানে অন্যান্য কন্টামিনেশন আছে কিনা। তাদের থাকার সম্ভাবনা এই জন্য নেই যে তারা একদম রুট থেকে, ওই যে ফার্ম থেকে তারা কন্ট্রোল করে। তারা এমন কিছু স্প্রে করে না যে স্প্রের মধ্যে হেভি মেটাল থাকবে,
এমন কীটনাশক স্প্রে করে না যে কীটনাশকের মধ্যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম থাকবে। তাহলে আপনি যখনই এই কীটনাশকটা স্প্রে করলেন আপনার ফসলে চলে যাবে, পানিতে যাবে, মাছে যাবে, সব যাবে। ওই খড়কুটো যেখানে যেখানে দিচ্ছেন খাদ্য, ওই ধান যেখানে দেবেন হেভি মেটাল যাবে, ওই গম যেখানে আপনি দেবেন হেভি মেটাল যাবে। এগুলো হলো মানুষের খাদ্যে প্রবেশ করছে, মানুষ ফুড খাচ্ছে, চেইনে প্রবেশ করছে। মানুষ তাহলে খাচ্ছে। দেখেন চেইনটা আমাদের কতভাবে ধ্বংস হয়ে গিয়েছে, আমরা এগুলো মেনটেন করি না। এটা করতে পারি না কেন? এটা তো ব্যবসায়ীরা বাধা দিচ্ছে? ব্যবসায়িক স্বার্থে আমি যেটা সবসময় বলি, দূষিত রাজনীতি, দূষিত সরকারি তন্ত্র, মানে আমরা সাপোর্ট দেই, আমরা কথা বলি না, এগুলোর বিভিন্ন কারণ তো আছে। সরকার ক্ষেত্রে ব্যবসায়ী স্বার্থে কাজ করে। হ্যাঁ, অনেক সময় করছে, এটা তো প্রমাণিত। আপনি তাদের বিরুদ্ধে অ্যাকশন তো নিতে পারছেন না। আপনি যখনই যে জিনিসটা তুলে ধরবেন, যেমন আমি ব্যক্তিগতভাবে অনেক সময় এত কাহিনী হয়তো বলা সম্ভব না, হুমকির সম্মুখীন হয়েছে, তুমি এই রিপোর্ট প্রকাশ করবা না, তুমি এই রিপোর্ট দিবা না, তুমি এই রিপোর্ট গায়েব করো। যখন আপনি চাকরিতে ছিলেন, ইয়েস, রেকর্ডেড, তুমি রিপোর্ট ছিঁড়ে ফেলো, তুমি মামলা করবা না। তো এগুলো তো ফেস করে এসছি, দূষিত রাজনীতি যে কারণে বলছি। তো এখন আমরা যেহেতু ওই চেইনটা মেনটেন করতে পারি না, তাহলে খড়কুটোর সাথে গরুকে আপনি যে খাবার দিচ্ছেন সেখানে আপনার কন্টামিনেটেড হয়ে যাচ্ছে, গরুর মাংস কন্টামিনেটেড হচ্ছে, গরুর দুধ কন্টামিনেটেড হচ্ছে। তাহলে আপনি বাচ্চাদের এই প্রোটিন সোর্স, সেম মুরগি, সেম ডিম, ফিড থেকে সমস্ত গন্ডগোল। ডিমেও তাই। ডেফিনেটলি আমাদের গরিবের একমাত্র প্রোটিন। ডেফিনেটলি ডিমে হেভি মেটাল আছে ভাই, জানে, আমরা টেস্ট করেছি, হেভি মেটাল আছে। আপনি খোলা বাজারের যারা, এখানে একটা কথা আছে, এটা কিন্তু রকেট সায়েন্স না ভাই, ফুড সেফটি এনশিওর করা রকেট সায়েন্স নয়, আসছি আপনার মঙ্গল কাছে। গ্রহে যাওয়া নয়। শুনবো আপনার কাছে, শুনবো এই বিষয়টা নিয়ে আসলে। ধন্যবাদ।